ব্যাংকে অর্থ ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ, জরুরি সরকার চাওয়া লোকদের কিছুই ভালো লাগে না বললেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদা সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজির, বলছে এনবিআর। শিগগিরই কমবে মূল্যস্ফীতি, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর আশা। চুরি দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট, অভিযোগ মির্জা ফখরুলের। কালো টাকা সাদার সুযোগ অসততাকে উৎসাহিত করে, মন্তব্য ব্যারিস্টার জমিরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন সোমবার ঈদুল আজহা উদযাপন হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি 1445 সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনে এই বৈঠক হয়। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন। নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 16 জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 25শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 8 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1445 হিজরি 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। মূল্যস্ফীতির কথা মাথায় রেখে মানুষের কষ্ট লাঘবে সব দিক বিবেচনা করেই বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না, তারাই বাজেট নিয়ে সমালোচনা করছে। জরুরি সরকার না আসলে তাদের মূল্যায়ন হয় না বলেই তারা এসব বলে বেড়ায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ব্যাংকিং চ্যানেলের টাকা ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ বলেও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাঙালির মুক্তি অর্জনে ঐতিহাসিক 6 দফার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের মানুষকে এছাড়া টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট নিয়ে বিস্তারিত কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বাজেটের আকার তেমন বাড়েনি, কারণ মূল্যস্ফীতির কারণে মানুষের কষ্ট লাঘবের কথা মাথায় রেখে বাজেট দেয়া হয়েছে। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে, আমার রিজার্ভ কত আছে না আছে সেটা বিবেচনা, আর দেশের মানুষের চাহিদাটা আবার পূরণ করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি। অনেকে এখন হিসাব করছেন, আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়। মাশাআল্লাহ, আসলে খুশি ছিল। তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। মূল্যায়ন তো আমরা দেখেছি সেই কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। কালো টাকা সাদা করার সুযোগের কারণ ব্যাখ্যা সহ বাজেটের আরও বিভিন্ন দিকের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আদার দিতে হয় না, আদার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল।
আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো। এছাড়া প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। এই যে পরিবর্তন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই আর যেন নির্বাচন না হয় সে চক্রান্ত করে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচালের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের সাথে বিএনপি যুক্ত ছিল বলেই তারা নির্বাচনে আসেনি। এমনকি নির্বাচনের পরও নতুন করে ষড়যন্ত্র ছিল। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন সরকার করতে পেরেছে। বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলা করেই তার সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, আর ওই হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়, আর ইলেকশন যাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম, তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এইসবই ছিল তাদের কর্মকাণ্ড। প্রস্তাবিত বাজেট জনগণকে স্বস্তি দেবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে কর কমানোর ফলে এবছরই মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা নিয়ে টেনশনের কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুমিন জানিয়েছেন, অর্থপাচার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৬ মন্ত্রী, ১ উপদেষ্টা, ২ জন প্রতিমন্ত্রী এবং ৪ সরকারি কর্মকর্তা নিয়ে একই মঞ্চে বসেন তিনি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে ব্যাংক ঋণের উপর নির্ভরতা নিয়ে টেনশনের কিছু নেই। সব সরকারই করে এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার ৫% মধ্যে এটাকে ধরে রেখেছি, কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়। তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। 10টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, 19টি পণ্যের সম্পূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে, 172টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। অনুষ্ঠানে বেশিরভাগ প্রশ্নের উত্তর নিজে না দিয়ে অন্যের দিকে ঠেলে দেন অর্থমন্ত্রী। সরাসরি জবাব দেননি কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নেরও। তবে এনবিআর চেয়ারম্যান জানান, নানা কারণে থাকা অপ্রদর্শিত অর্থ সাদা করতে দেয়া হয়েছে এই সুযোগ। মামলার কারণে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সুযোগ পাবেন না। আমরা কথা বলি কালো টাকা আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছি। আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক, তো নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান অর্থমন্ত্রী। দাবি করেন, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দে কোনো গোজামিল দেয়নি সরকার। আমরা তো কোনো রাগঢাক করিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট সিকান্দার ইমানের।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। বিএনপি মহাসচিব কথা বলেন প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা। ক্যাপিটাল মেশিনের উপর ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। ভারতের নির্বাচনের বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400 বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদের যে ইচ্ছিত লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের রুখে দিয়েছে। এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ, এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করার লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে, আমাদের সব কিছু ভেঙে দিয়েছে না, কিচ্ছু রাখেনি। নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা তাকে বিনষ্ট করেছে, আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে, আমলাতন্ত্রকে পুরোপুরিভাবে কক্ষিগত করেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় তিনি একথা বলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিশেষ পরিস্থিতিতেও প্রস্তাবিত বাজেট গতানুগতিক, লক্ষ্য সুনির্দিষ্ট নয়। বাজেটে নেওয়া পদক্ষেপগুলো অপর্যাপ্ত, দুর্বল বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গবেষণা সংস্থাটি বলছে, জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কোনোটিই অর্জিত হবে না 2024-25 অর্থ বছরে। সরকারি ব্যয় কমানোর পদক্ষেপ না নিয়ে জনগণের ক্ষেত্রে ব্যয় কমানোর নীতিকে জনগণের জন্য দুর্ভাগ্যজনক বলছে সিপিডি। প্রশ্ন তোলা হয় কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যালোচনা প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে সিপিডি। কিভাবে, কোথা থেকে সেটা আসবে? সিপিডি বলছে, রাজস্ব আদায় পরিকল্পনা বাস্তবসম্মত নয়। সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও চিন্তার বিষয়। দেশের দুর্বল অর্থনৈতিক অবস্থা মেনে নিয়ে বাস্তবতা নিরিখে বাজেট প্রণয়ন করাই যৌক্তিক। সংকটময় চ্যালেঞ্জিং সময়ে, এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। ব্যাংকিং খাত থেকে যে ঋণ নিলে তাহলে পরবর্তীতে যখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ চাহিদা বাড়বে, তখন তারা কি সেখান থেকে ঋণ পাবে কিনা, এটি একটি চিন্তার বিষয়। বাজেট প্রণয়নে যে ধরনের মুনশিয়ানা প্রত্যাশা করেছিলাম, সেই মুনশিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভস যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন, তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজস্ব নীতি অনেক ক্ষেত্রেই এখন ব্যক্তি নির্ভর, কারো কোনো গোষ্ঠী নির্ভর রাজস্ব নীতিতে পরিণত হয়েছে। এই বর্তমান সরকার ইলেকশন ম্যানিফেস্টোতে যে ধরনের কথাবার্তা বলেছিলেন, তার আসলে খুব কমই আমরা এবারে বাজেট বক্তৃতায়, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আমরা সেটা রিফ্লেকশন দেখেছি। সিপিডির সম্মানীয় ফলে ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বৈধ উপায়ের আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কর 30%, অথচ 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ সামাজিক ন্যায্যতা নষ্ট করে। খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের
ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব, এইটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল। তো এটা খুবই দুঃখজনক। ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, হ্যাঁ, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মেগা প্রকল্প দিয়ে অর্থনৈতিক লক্ষ্য পূরণ হচ্ছে কিনা সে মূল্যায়নের সময় এসেছে বলছে সিপিডি। গোলাম মানুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। 2024-25 অর্থ বছরে মোবাইল কল ও ইন্টারনেট খরচ বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। সরকারের এমন সিদ্ধান্তকে ডিজিটাল বাংলাদেশ করার বিপরীতমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। তবে এতে সমর্থনও রয়েছে কারো কারো। বিয়ে শাদীর ক্ষেত্রে কমিউনিটি সেন্টার ভাড়া নিতে আয়কর রিটার্ন দাখিলের সমালোচনা নতুন প্রজন্মের। মাইনুল সুমনের রিপোর্ট। শিক্ষা দীক্ষা কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এখন মোবাইল ও ইন্টারনেট নির্ভরতা। তথ্য প্রযুক্তির সুফল ভোগ ছাড়া সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখাও দায়। কিন্তু 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চড়া দ্রব্য মূল্যের বাজারে এখন নতুন করে মরার উপর খাড়ার ঘা অনেকের কাছে। মোবাইলে কথা বলার খরচ বেড়েছে নজিরবিহীন। কেউ যদি 100 টাকা রিচার্জ করে তবে সরকারকে কর দিতে হবে 28 টাকা। ইন্টারনেট ব্যবহারে চলতি অর্থ বছরে 15% ভ্যাট থাকলেও প্রস্তাবিত অর্থ বছরে ভ্যাট হবে 20%। একে বাস্তবতা বিরোধী মনে করছেন শিক্ষার্থীরা। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা স্টুডেন্ট, আমরা রিসার্চ করবো থেকে, টাকাটা আসবে থেকে। স্টাডির যে মেইন ইয়াটা সেটাই অনলাইন বেসড এখন ইউনিভার্সিটিগুলো, যার কারণে এখন স্টুডেন্টদের আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেটুকু রোজগার করি ওটা দিয়েই তো আমাদের চালাতে হয়। এখন এটা যদি তুলনামূলক চাপটা আমাদের উপর কম আসে সেক্ষেত্রে আমাদের জীবনযাপনটাও সুবিধা হয়। আমার মনে হয় যে আমাদের এত এত উন্নয়নের জন্য, এত এত ঋণের জন্য হয়তো এখন সব দিক থেকে শুল্ক বাড়ায় দিয়ে ঋণ থেকে সরকার। তবে মোবাইল ফোনে কথা বলার পরিমাণ কমিয়ে দেয়াকে সমাধান হিসেবে দেখছেন কেউ কেউ। সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে একে বাধা মনে করছে না নতুন প্রজন্মের অনেকে। মোবাইল বা ইন্টারনেটের খরচ বেড়ে গেছে। আমার প্রেমের ক্ষেত্রে ওয়াইফাই আর ইন্টারনেটের খরচ, যাদের মন একসাথে থাকে, ঠিক আছে, ওয়াইফাই আর ইন্টারনেট দিয়ে কিছু হয় না, তারা খরচ করবে, এটা স্বাভাবিক। বেশি 20% যেটা বাড়ানো হয়েছে, এতে আমার মনে হয় না যে এই জেনারেশন কৃপণতা করবে। এবারকার বাজেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি স্টুডেন্টরা, যারা বর্তমান সময়ে প্রেমের সাথে সম্পর্কিত, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। কারণ এখন কথা বলে তাদের কাছে দুঃসজনক হয়ে যাবে। ইন্টারনেট এমন ভাবে ছড়াইছে যে আমরা এটা একটা নেশার মতো হয়ে গেছে, মাদকের মতো, যে আমরা যদি ওয়াইফাই না চালাই দেখা যায় যে মনে হয় যে দিনে একটা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। প্রস্তাবিত বাজেটে বাড়বে বিয়ে শাদীতে আনুষ্ঠানিকতার খরচ। বিয়ের প্রয়োজনীয় পণ্য সামগ্রীতে এমনিতেই শুল্ক অনেক বেশি, এর উপর আবার অনুষ্ঠান আয়োজনে হল ভাড়া নিতে দেখাতে হবে আয়কর সনদ। তবে বিষয়টির সমাধান আছে অবিবাহিতদের কাছে। যেখানে খরচ কম সেই বিয়েতে তত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত বেশি হয়। এবং কমিউনিটি সেন্টারেই যে শুধু বিয়ে করতে হবে এমন না, আমরা গ্রামে যাব, গ্রামে গিয়ে হচ্ছে সবাইকে নিয়ে বিয়ে শাদী করব। যত সহজলভ্য এই সব জিনিসগুলো যত সহজলভ্য পাচ্ছে তত অপরাধ বাড়তেছে, তো সেই দিক থেকেও একটু সচেতন হবে, আর আমাদের বাবা মা যারা আছে তারাও সচেতন হবে। বাজেট চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে এসব বিষয়ে বিবেচনার অনুরোধ সবার। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সিরাজুল আলম খান কোনো রহস্য মানব ছিলেন না, তিনি প্রকাশ্যেই রাজনীতি করতেন। এ নিয়ে অপপ্রচার না করতে আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় জাসদ সভাপতি কথা বলেন। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকীর এই আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু সিরাজুল আলম খানের সম্পর্ক নিয়ে অনেকেই অপপ্রচার করেন, এতে করে দুই নেতার কেউই সম্মানিত হন না, জনিখাটো হন। জাসদ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর বহুমাত্রিক রাজনীতি বাস্তবায়নে সিরাজুল আলম খান ছিলেন মাঠের নেতা। বিশ্বকাপ ফুটবল বাছাই লেবাননের বিপক্ষে ম্যাচ খেলতে কাতার গেছে বাংলাদেশ দল। বিকেলে কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জামাল তোপুরা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই গ্রুপ আইতে 5 ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে পয়েন্ট নিতে পেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্র করে 1 পয়েন্ট পায় তারা। ফিরতি ম্যাচে আবারও লেবাননের মুখোমুখি হতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা। 11 জুন হবে ম্যাচটি। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচও এটি।
বৃহস্পতিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ফুটবল খেলে আত্মবিশ্বাস বেড়েছে কাবরেরার দলের। বিশ্বনাথ ও মুজিবুর রহমান জনি যোগ দেয়া শক্তি বেড়েছে দলের। দোহায় লেবাননের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়ার আশা তপু জামালদের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যাংকে অর্থ ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ, জরুরি সরকার চাওয়া লোকদের কিছুই ভালো লাগে না বললেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজির, বলছেন বিআর। শিগগিরই কমবে মূল্যস্ফীতি, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর আশা। চুরি দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট, অভিযোগ মির্জা ফখরুলের। কালো টাকা সাদা করার সুযোগ অসততাকে উৎসাহিত করে মন্তব্য ব্যারিস্টার জমিরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।